ক্লাস 11 বা একাদশ শ্রেণীর এডুকেশনের সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আমাদের সম্পূর্ণ সিলেবাসে টোটাল দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ সি আর একটা হচ্ছে গ্রুপ ডি। দুটো গ্রুপেই দুটো দুটো করে অধ্যায়, তার মানে কি টোটাল 4টা অধ্যায় আমাদের সম্পূর্ণ সিলেবাসে রয়েছে। তো এই 4টা অধ্যায় থেকে কোন কোন 2 নম্বরের প্রশ্ন, কোন কোন 5 নম্বরের প্রশ্ন এবং কোন কোন 10 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে তার কমপ্লিট সাজেশন, মানে ফুল সাজেশন আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। এটার নাম দেওয়া হয়েছে লাস্ট মিনিট সাজেশন। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, পরীক্ষার এখনও অনেক সময় রয়েছে, এর ইতিমধ্যেই লাস্ট মিনিট সাজেশন কেন আলোচনা করাচ্ছেন? একদম উত্তরটা সাধারণ। আমরা সেমিস্টারের শুরু থেকেই আমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে চাই। আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাচ্ছ লাস্ট মিনিট সাজেশন, যেখানে আমরা কমপ্লিট সাজেশন বলছি, যেখানে 4টা অধ্যায় মানে দুটো গ্রুপই কভার করা থাকবে। এবং নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন মানে বোঝো, ব্রহ্মাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাজেশন যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া যাবে। তো ব্রহ্মাস্ত্র সাজেশনটা একটু পরে তোমরা পাবে, ঠিক আছে? আর এই সাজেশনগুলো ধারাবাহিকভাবে পেতে গেলে তোমাদের কী করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা একদম ফ্রি অফ কস্ট। তো তোমরা আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্টলি যুক্ত থাকতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। তো যাই হোক, প্রথমেই আমরা আলোচনা করছি আমাদের এই কমপ্লিট সাজেশন, এরপরে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন আলোচনা করব। তো দেখতে গেলে তোমরা যাই পড়ো না কেন, ঘুরে ফিরে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোকেই তোমাদের পড়তে হবে। এবং যারা রিস্কের মধ্যে নেই, যারা পরীক্ষায় ভালো নম্বর করতে চাও, 100% কমন পেতে চাও, আমি তাদেরকে একটা কথাই বলবো, তোমরা সাজেশনে ফলো না করে, অনেকে দেখবে যে বলে 10টা প্রশ্ন পড়লেই 100% কমন। তো যাই হোক, সেটা হলেও হতে পারে। তো সেটা আমরা কখন করব? সেটা আমরা এক্সামের আগে করব। এক্সামের ধরে নাও 1 মাস আগে যদি আমরা সেই সাজেশনটা দেখে ফলো করি, সেটা আমরা হতে পারবো। এবং শুরু থেকে আমরা যদি কনসেপচুয়াল পড়ি, শুরু থেকে আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ পড়ে যাই, একটা বিষয় ভালো করে বোঝো, আমাদের যদি 4টা অধ্যায়ই ভালো করে পড়া থাকে, তাহলে পরীক্ষায় যাই আসুক না কেন আমরা লিখে দিয়ে আসতে পারবো। এবং আমাদের অন্যদিকে আমরা যদি শুধুমাত্র সাজেশনটাকে ফলো করে যাই, যেখানে শুধুমাত্র 10টা কোশ্চেন থাকবে, এবং যদি কারণবশত পরীক্ষায় কম না পাও, তাহলে কিন্তু বাস খেতে হবে। তো আমরা সেই রিস্কের মধ্যে নাই। আমি বলছি না যে সাজেশন আমরা দেবো না, সাজেশন তোমরা ফলো করবে না, আমি বলছি না। তোমাদের সাজেশন ফলো করতে হবে। কখন তোমরা লিমিটেড সাজেশন ফলো করবে? পরীক্ষার 1 মাস আগে। 1 মাস আগে বা এরকম একটা সময়ে আমি তোমাদের এই 10 থেকে 12খানা প্রশ্ন বলে দেবো, সেখান থেকেই পরীক্ষা 100% কমন পাবে। কিন্তু সেই প্রশ্নগুলো কোথা থেকে থাকবে? সেই প্রশ্নগুলো এই সাজেশন থেকেই থাকবে, আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, কমপ্লিট সাজেশন দেখে নিচ্ছি। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্নাবলী দেখব, একদম ইউনিট ওয়াইজ, মানে চ্যাপ্টার ওয়াইজ। তো গ্রুপ সি শুরু হচ্ছে আমাদের। গ্রুপ সি এর মধ্যে দুটো অধ্যায়। তো প্রথমে প্রথম অধ্যায় দেখছি। এখান থেকে শিক্ষাগত মনোবিজ্ঞান কাকে বলে, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা কিন্তু 5 মার্কেরও হয়। তো যাই হোক, মানব আচরণের ভিত্তি, কী বলছে, সেন্সেশন বলতে বা অনুভূতি কাকে বলে, তারপরে ধারণা বলতে কি বোঝায়, তারপরে রয়েছে চিন্তন কি, মতবাদ কাকে বলে, তারপরে হচ্ছে গেস্টাল স্কুলের মূল বক্তব্য, মনোবিশ্লেষণ বলতে কি বোঝায়, তারপরে মনোবিজ্ঞানের পর্যবেক্ষণ পদ্ধতি কি, মনোবিজ্ঞানের পরীক্ষণ পদ্ধতি কাকে বলে, মনোবিজ্ঞানের কেস স্টাডি পদ্ধতির অর্থ কী, এই যে প্রত্যেকটা বিষয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও প্রশ্ন রয়েছে, মনোবিজ্ঞানের পর্যবেক্ষণ, মনোবিজ্ঞানের পরীক্ষণ, মনোবিজ্ঞানের কেস স্টাডি, সার্ভে পদ্ধতি। তারপরে আমরা দেখতে পাচ্ছি সহ সম্পর্ক বলতে কী বোঝায়। এই প্রথম অধ্যায় থেকে 15খানা প্রশ্ন দিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে কি বলো তো, এই 15টা প্রশ্ন অনেকে পড়তে পারবে না, কিন্তু আমি বলবো সেমিস্টারের শুরু থেকেই পড়ো। তোমাদের এই সমস্ত বিষয় শুরু থেকেই পড়তে হবে। আর এই 15টা প্রশ্ন অনেকগুলো মনে হচ্ছে, কিন্তু এই রিলেটেড যদি তোমরা বড় প্রশ্নগুলো পড়ো, 5 এবং 10 মার্কের প্রশ্নগুলি যদি পড়ো, তাহলে 2 মার্কের প্রশ্নগুলো এক্সট্রা করে তোমাদের পড়তে হবে না। আমাদের একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে বা 10 নম্বরের একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে মনোবিজ্ঞান নিয়ে একটা প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নটা নিচে আসে, তো সেই প্রশ্নটার উত্তর যদি পড়ো, তাহলে এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নটা, সেটাকে আর পড়তে হবে না। তো আমি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু যখন বড় প্রশ্নগুলো পড়বে, সেগুলোর উত্তর অটোমেটিক তোমাদের হয়ে যাবে। যেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্বিতীয় চ্যাপ্টার। এখান থেকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়, বেসিক ধারণাটা তো তোমাদের পড়তেই হচ্ছে। আমরা শেখার জন্য পড়বো, এখানে নম্বরের জন্য তো পড়ে, আমরা শেখার জন্য পড়লে নম্বর অটোমেটিক চলে আসবে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্থক্য, বিকাশের নীতি আছে, বিকাশের শিক্ষাগত গুরুত্ব, উত্তরাধিকার রয়েছে, পরিবেশ বলতে কী বোঝায়, শিক্ষার ভূমিকা বিশ্লেষণ করো, শৈশব কাকে বলে, বাল্য ব্যবস্থা কাকে বলে, তো ইনফেন্সি, এই সমস্ত বিষয়, চাইল্ডহুড। আমরা যখন বিকাশের পর্যায়টা 5 অথবা 10 মার্কের জন্য উত্তরটাকে রেডি করব, তো তখন তো আর এগুলো প্রশ্ন এক্সট্রা করে পড়তে হবে না, কিন্তু প্রশ্নগুলো দিচ্ছি, এগুলোই হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। আর বড় প্রশ্নগুলো পড়লে তখন তোমাদের হয়ে যাবে। অ্যাডোলসেন্স বা কৈশোর কাকে বলে, শারীরিক বিকাশ, তারপরে মানসিক বা জ্ঞানমূলক বিকাশ রয়েছে, আবেগীয় বিকাশ রয়েছে, সামাজিক বিকাশ রয়েছে, এগুলো পড়বে।
নেক্সট আমরা পরের গ্রুপে যাচ্ছি। পরের গ্রুপ মানে গ্রুপ ডি, এবং এখানে দুটো অধ্যায় রয়েছে, আর দুটো অধ্যায় আমরা দেখব চ্যাপ্টার ওয়াইজ। বৈদিক শিক্ষা ব্যবস্থার কাকে বলে? শিক্ষা ব্যবস্থা, বৈদিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য। বৈদিক শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝায়? বৈদ্য একটা আছে, একটা বৈদিক আছে, একটু দেখে নেবে। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। 1813 সালে চার্টার অ্যাক্ট কী ছিল, বা ডাইরেক্টলি আসতে পারে চার্টার অ্যাক্ট সম্পর্কে লেখো। মেকলে মিনিট 1835 কাকে বলে? উডের ডিসপ্যাচ কেন গুরুত্বপূর্ণ, এর উদ্দেশ্য, হান্টার কমিশন 1882 উদ্দেশ্য, এগুলো পড়বে। তারপরে কার্জন এডুকেশন পলিসি বলতে কী বোঝায়? তারপরে ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট 1905 কাকে বলে? তারপরে স্যাটলার কমিশন, এই সমস্ত বিষয় একটু দেখে রাখো। আমরা নিচে যাবো পরের চ্যাপ্টারে 2 নম্বর প্রশ্নগুলো দেখে নিচ্ছি। রাজা রামমোহন রায় কে ছিলেন? শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন? মহিলাদের শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান। বেগম রোকেয়া কী ছিলেন? কে ছিলেন? নারীদের শিক্ষায় বেগম রোকেয়ার ভূমিকা। তারপরে যে সাবিত্রীবাই ফুলে কে ছিলেন? সাবিত্রীবাই ফুলের শিক্ষাক্ষেত্রে অবদান। গুরুত্বপূর্ণ যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো পড়ো, 2 মার্কের প্রশ্ন এক্সট্রা করে পড়তে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো এবার আসি সেই গুরুত্বপূর্ণ ধারায়, যেখানে 5 আর 10 নম্বরের প্রশ্নগুলো আছে। প্রত্যেকটা প্রশ্নই যদিও গুরুত্বপূর্ণ, আর এখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে ইনক্লুড করা আছে। আমরা পরবর্তী চ্যাপ্টারে হয়তো আবার পরবর্তী ক্লাসগুলোতে হয়তো আবার চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করবো, মানে একটা চ্যাপ্টারকে আমরা সঙ্গে নেব, সেই চ্যাপ্টার থেকে যা যা পড়তে হবে সেগুলো দিচ্ছি। তো একটা বিষয় তো আমাদের এখান থেকে বুঝতে হবে, এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো 5 অথবা 10 মার্কের জন্য দেওয়া আছে। তার মানে কি, শিক্ষাগত মনোবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি আর প্রয়োজনীয়তা কাকে বলে? এটা তো একটা কমপ্লিট প্রশ্ন। এই প্রশ্নটা 5 অথবা 10 উভয় মার্কের জন্য আসতে পারে, এটুকু আমার বলার কথা ছিল। তো এটার উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে না, এটা তোমরা বুঝবে। শিক্ষা ও মনোবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক, এটা তো 10 মার্কের জন্য হয়ে গেল। কিন্তু এখানে দেখো যে প্রথম প্রশ্নটা ছিল, যেখানে বললাম যে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা, এটা আবার 2 মার্কের জন্য আসতে পারে। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি, শুধু প্রকৃতি আবার 5 মার্কের জন্য আসতে পারে। শুধু প্রয়োজনীয়তা আবার 5 মার্কের জন্য আসতে পারে। কমপ্লিট প্রশ্নটা আবার 10 মার্কের জন্য আসতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আশা করি বোঝাতে পারলাম। মানব আচরণের ভিত্তি হিসেবে যে সেন্সেশন, তারপরে যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখে রাখবে। বিহেভিয়ারাল জুলামের ব্যবহার যে বিষয়টা, মতবাদের মূল তত্ত্ব আর যে শিক্ষা এর প্রয়োগ, সেটা একটু দেখে রাখবে। গেস্টাল মতবাদের মূল নীতি আর শিক্ষার তাৎপর্যগুলো দেখে রাখবে। নেক্সট এখান থেকে যা যা পড়তে হচ্ছে দেখে নাও। সাইকোঅ্যানালাইসিস মতবাদের বা অ্যানালাইসিস মতবাদের প্রধান ধারণা, মনোবিজ্ঞানে ব্যবহৃত যে অবজারভেশন আর এক্সপেরিমেন্টেশন যে পদ্ধতি, সেটা একটু দেখে রাখবে। কেস স্টাডি এবং সার্ভে পদ্ধতির অর্থ, এই সমস্ত প্রশ্ন একটু দেখে রাখবো। সেকেন্ড অধ্যায়, যেটা আমাদের গ্রুপ সি এর অন্তর্গত, এখান থেকে 6টা প্রশ্ন আছে, 5, 10, যেমন টাইপের প্রশ্ন আসতে পারে। গ্রোথ এবং ডেভেলপমেন্টের অর্থ ও পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। গ্রোথ, যখন এই প্রশ্নটা পড়বে না, তখন গ্রোথ মানে কি, ডেভেলপমেন্ট মানে কি, তখন তো সেটা মানে তোমরা বুঝতেই পারবে, শিখতেই পারবে। তো সেটা যখন 2 মার্কের আসবে, তখন অবশ্যই লিখতে পারবে উত্তরটা, এটাই হচ্ছে কথা। নেক্সট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের নীতি ও শিক্ষাগত তাৎপর্য আলাদা আলাদা পড়বে। গ্রোথের শিক্ষাগত তাৎপর্য, এই সমস্ত বিষয়গুলো। উত্তরাধিকার ও পরিবেশ এর বিকাশে ভূমিকা, বিকাশের বিভিন্ন স্তর যেমন আছে, ইনফেন্সি, চাইল্ডহুড, অ্যাডোলসেন্স আলোচনা করো। এবং পার্টিকুলার একটা টপিক পরীক্ষা জানতে চাইতে পারে, সেটাকে তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। বিকাশের মাত্রাগুলো আছে, সেটা তোমাদের সুন্দর করে লিখতে হচ্ছে, যেমন ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সোশ্যাল, এই সমস্ত বিষয়। শিক্ষার ভূমিকা মানব বিকাশে কীভাবে কার্যকর তা ব্যাখ্যা করো। এবং আমরা যদি পরের চ্যাপ্টারে আসি, যেটা হচ্ছে আমাদের পরের গ্রুপ ডি থেকে, তো এখানে বৈদিক শিক্ষা ব্যবস্থার তুলনা, এদের পাঠ্যক্রম, এদের বৈশিষ্ট্য, গুরুত্ব সব পড়ে রাখবে। ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, 1813 সালের চার্টার অ্যাক্টের শিক্ষা বিষয়ে গুরুত্ব, মেকলে মিনিট 1835-এর শিক্ষামূলক প্রভাব, উডের ডিসপ্যাচ 1854-র মূল প্রভাব ও তাৎপর্য, হান্টার কমিশনের যে প্রশ্নটা আছে একটু দেখে নাও। নেক্সট আমাদের শেষ আরও যে কয়েকটা প্রশ্ন আছে, এগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, একটু এখান থেকে দেখে নেবে। রাজা রামমোহন রায় শিক্ষাক্ষেত্রে অবদান আলোচনা করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষায় অবদান, বেগম রোকেয়ায় যে প্রত্যেকটা প্রশ্ন বললাম, এগুলোকে পড়ে রাখবে। এবার দেখো, এখানে তো অনেকগুলো প্রশ্ন হয়ে গেল, আর এই যে বিষয়গুলো, এটা হচ্ছে আমাদের কমপ্লিট সাজেশন, তোমরা এগুলো পড়ো। এখান থেকেও আমরা যখন লিমিটেড সাজেশনটা তৈরি করব, সেখানে হাতে গোনা প্রশ্ন আমি তোমাদের সামনে রাখবো। ইজ দ্যাট ক্লিয়ার? দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করবো। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর